রবার্ট গ্রিনের দ্য 48 লজ অফ পাওয়ার এমন একটা বই যা একদিকে যেমন সারা বিশ্বে বেস্টসেলার, তেমনি অন্যদিকে এটা নিয়ে রয়েছে প্রচণ্ড বিতর্ক। ক্ষমতার দুনিয়ার সেই সব গোপন নিয়মকানুন যেগুলো নিয়ে কেউ সাধারণত কথা বলে না। এই বইটা সেগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন সেই রহস্যময় জগতের কিছু ঝলক দেখে নেওয়া যাক। ভাবা যায়, এই বইটার প্রভাব এতটাই মারাত্মক বলে মনে করা হয় যে পৃথিবীর বহু জেলে এটা নিষিদ্ধ। কর্তৃপক্ষের ভয় হল এর ভেতরের কৌশলগুলো হয়তো বন্দীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে, মানে তারা আরও বেশি গোলমাল পাকাতে পারে। কিন্তু মজার ব্যাপার হল ঠিক এর উল্টো দিকে এই একই বই বিশ্বের বড় বড় কোম্পানির সিইও আর কর্পোরেট লিডারদের কাছে একটা বাইবেলের মতো। তারা ক্ষমতা অর্জন আর সেটা টিকিয়ে রাখার জন্য এটাকে একটা গাইডবুক হিসেবে ব্যবহার করেন। এক কথায় বলতে গেলে এই বইটা হলো ক্ষমতার সেই নৈতিকতাহীন নিরন্তর খেলার জন্য একটা আধুনিক গাইড। এটা বারবার মনে করিয়ে দেয় যে খেলার ধরন হয়তো বদলেছে, কিন্তু ভেতরের নিয়মগুলো ওগুলো আজও একই রয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রথম থিমটা দিয়ে শুরু করা যাক। গ্রিনের মতে ক্ষমতা আসলে বাস্তবতার চেয়েও ধারণার উপর অনেক বেশি নির্ভর করে। মানে আসল সত্যিটা কি, তার থেকেও বড় কথা হলো মানুষ কাউকে কিভাবে দেখছে, কারো সম্পর্কে তাদের ধারণাটা কি। ক্ষমতা কিন্তু অনেকটাই সেটার উপরই দাঁড়িয়ে থাকে। ১ নম্বর সূত্র খুবই সোজাসাপটা কিন্তু মারাত্মক কার্যকর। নিজের প্রতিভাকে এমনভাবে দেখানো উচিত না যাতে যারা ওপরে আছে তারা নিজেদের ছোট বা নিরাপত্তাহীন মনে করে, বরং তাদেরকে এটা অনুভব করানো যে তারাই সেরা। এটাই আসল বুদ্ধির কাজ। চলুন দুটো গল্প শোনা যাক, একটা ব্যর্থতার আর একটা দারুণ সাফল্যের। ফ্রান্সের অর্থমন্ত্রী নিকোলা ফুকে রাজা চতুর্দশ লুইয়ের থেকেও জমকালো এক পার্টি দিয়ে রাজাকেই ছাপিয়ে গিয়েছিলেন। কি বোকামি! ফল আজীবন জেল। অন্যদিকে বিজ্ঞানী গ্যালিলিও বৃহস্পতির চাঁদ আবিষ্কার করে সেটার নাম দিলেন মেদিচি পরিবারের নামে, কারণ বৃহস্পতি ছিল তাদের প্রতীক। এই ছোট্ট একটা কৌশলের ফলে কিন্তু তিনি টাকা, সম্মান দুটোই পেয়েছিলেন। তো এ থেকে কি শেখা যায়? আজকের দুনিয়ায় ধরুন অফিসের রাজনীতিতে কখনোই নিজের বসকে অনিরাপদ বোধ করানো যাবে না। দরকার হলে নিজের কাজের কৃতিত্বটা তাকেই নিতে দিন, আর নিজের সাফল্যকে এমনভাবে দেখান যেন এটা তারই সাফল্যের একটা অংশ। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় থিমে। এখানে বন্ধু আর শত্রুদের সাথে সরাসরি আচরণের কথা বলা হয়েছে, আর এখানেই ক্ষমতার খেলাটা কিন্তু আরও সরাসরি, আরও জটিল হয়ে ওঠে। এটা গ্রিনের অন্যতম বিতর্কিত একটা সূত্র। তিনি বলছেন বন্ধুদের ওপর অতিরিক্ত বিশ্বাস করতে নেই, কারণ খুব কাছের বন্ধুরাই কিন্তু হিংসের বশে সবচেয়ে বড় ক্ষতিটা করতে পারে। তার চেয়ে বরং একজন পুরনো শত্রু অনেক বেশি অনুগত হতে পারে, কারণ তাকে তো নিজেকে প্রমাণ করতে হবে, তাই না? ইতিহাসেও এর ভয়ঙ্কর উদাহরণ আছে। বাইজেন্টাইন সম্রাট তৃতীয় মাইকেলের কথাই ধরুন। তিনি বাসিল নামে এক সাধারণ আস্তাবলের কর্মীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানালেন, এমনকি সহসম্রাট পর্যন্ত বানিয়ে দিলেন। আর শেষমেশ কি হল? সেই বন্ধুই তাকে মেরে সিংহাসনটা দখল করে নিল। এবার যে সূত্রটার কথা বলবো সেটা হয়তো গ্রিনের সবচেয়ে ঠান্ডা মাথার, সবচেয়ে নির্মম একটা উপদেশ। তিনি বলছেন, শত্রুকে শেষ করতে হলে পুরোপুরি শেষ করুন। আধা খেচড়া করে ছেড়ে দিলে বিপদ, কারণ তারা ঠিক সুযোগ বুঝে ফিরে আসবে, আর তখন প্রতিশোধটা হবে আরও ভয়ঙ্কর। এখানে ধ্বংস করা মানে কিন্তু শুধু মেরে ফেলা নয়। এর মানে হল শত্রুর মনোবল, তার প্রভাব, তার আবার একজোট হওয়ার ক্ষমতা সবকিছুকে একেবারে গুড়িয়ে দেওয়া, যেমনটা রোমানরা করেছিল কার্থেজের সাথে। এমনভাবে শেষ করে দিয়েছিল যে তারা আর কোনোদিনও মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি। এতক্ষণ তো বাইরের জগতের খেলা নিয়ে কথা হলো, কিন্তু আসল খেলাটা তো হয় ভেতরে, নিজের মনের সাথে, নিজের আবেগের সাথে। এখানেই আসে কৌশল, শৃঙ্খলা আর আবেগ নিয়ন্ত্রণের কথা। রবার্ট গ্রিনের ৪ নম্বর সূত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা হলো কম কথা বলার শক্তি নিয়ে। সূত্রটা হলো যখন কেউ প্রয়োজনের থেকে বেশি কথা বলে ফেলে, তখন তার কথার ওজন কমে যায়। তাকে আর ১০ জনের থেকে আলাদা কিছু মনে হয় না, বরং বেশ সাধারণ, এমনকি দুর্বলও মনে হতে পারে। আর সবচেয়ে বড় বিপদটা কি জানেন? বেশি কথা বলতে গিয়ে নিজের অজান্তেই ভেতরের প্ল্যান, নিজের দুর্বল জায়গাগুলো সব বলে ফেলে, আর প্রতিপক্ষ ঠিক সেই সুযোগটাই নেয়। এই কৌশলের মাস্টার ছিলেন রাজা চতুর্দশ লুই। তিনি কথা বলতেন খুব কম, একদম মেপে মেপে, আর তার এই চুপ থাকাটাই একটা রহস্য আর ক্ষমতার বলয় তৈরি করত। ফলে অন্যরাই বেশি কথা বলতে গিয়ে নিজেদের মনের কথা ফাঁস করে দিত। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই যে এতগুলো সূত্র, এত কৌশল, এগুলো আসলে কি? নিজেকে বাঁচানোর কোনো উপায়, নাকি অন্যকে ঘায়েল করার অস্ত্র?
এই প্রশ্নটাই কিন্তু বইটাকে ঘিরে আসল বিতর্কের কেন্দ্রবিন্দু। এই সূত্রগুলো কি শুধু এই কঠিন প্রতিযোগিতার পৃথিবীতে টিকে থাকার জন্য একটা গাইডবুক, নাকি এগুলো মানুষের ভেতরের সেই অন্ধকার দিকটাকেই আরও উস্কে দেয়? তাহলে পুরো বইটার মূল বার্তাটা কি দাঁড়ালো? ১. ক্ষমতা আসলে একটা খেলা। ২. সত্যিটা কি, তার চেয়েও জরুরি হলো মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে। আর ৩. এই খেলায় আবেগ দিয়ে নয়, জিততে হবে মাথা খাটিয়ে, কৌশল দিয়ে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, যদি ক্ষমতা সত্যি একটা খেলা হয় আর এখন তার কিছু নিয়মকানুনও জানা গেল, তাহলে সেই খেলাটা কিভাবে খেলা উচিত, এই সিদ্ধান্তটা কিন্তু যার যার একেবারে নিজের।